এদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বিপদে পড়ল বিএনপি। ইউনূসকে খুশি করতে এই কাজ করল বিএনপি সরকার। এর পরিণতি ভয়ঙ্কর বলে গর্জে উঠল শেখ হাসিনা। আইন বানিয়ে অধ্যাদেশ জারি করতে চাইছে বিএনপি, অর্থাৎ আওয়ামী লীগের ব্যানারে কোনো মিছিল, সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রচারণা সবই হবে ফৌজদারি অপরাধ। এর বিচারও হতে পারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। নির্বাচিত সরকার আসার পর যখন আওয়ামী লীগ নিজেদের কিছুটা হলেও গোছাতে শুরু করেছে, সেই সময় এই আইনের পাশের মধ্য দিয়ে বিএনপি কি ইউনূসের পথেই হাঁটছে। শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ কোনো স্থান পাবে না বাংলাদেশে, সেটার বাস্তবায়নে কিংবা ঘুরিয়ে বললে ইউনূসকে খুশি করতেই বিএনপি এমন আইন পাশ করলো। সাপের বাচ্চা কখনো মানুষ হয় না। সাপের বাচ্চাকে যতই আপনি মানুষের সাথে রাখার চেষ্টা করেন, সাপের বাচ্চা সবসময় সাপ থাকে। বাংলাদেশের একমাত্র সাপের বাচ্চা কে সেটা আপনারা নিশ্চয়ই জানেন। স্বাধীনতা বিরোধী জামাত সিদ্ধ স্বাধীন বাংলাদেশে, আর স্বাধীনতা বিরোধী জামাত যেমন সিদ্ধ, তার পৃষ্ঠপোষক বিএনপিও সিদ্ধ। নিষিদ্ধ হয়ে গেল যারা এই দেশটাকে স্বাধীন করেছে, সেই বাংলাদেশ আওয়ামী লীগ। এটা হচ্ছে পৃথিবীর নবম আশ্চর্য। নিষিদ্ধ আওয়ামী লীগের বিজয় রথ থামানোর শক্তি এই জমিনের বুকে কোনো ব্যক্তি বা দলের নাই। বাংলাদেশ জন্মের 20 বছর আগে বাঙালির অধিকার আন্দোলনের মাধ্যমে একটি রাজনৈতিক দলের জন্ম হয়, এবং সেই রাজনৈতিক দলের নেতৃত্বে সেই রাজনৈতিক দলের দুর্বার আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের জন্ম হয়। অন্তর্বর্তীকালীন সরকারের সময় নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ কি আদৌ বাংলাদেশের রাজনীতিতে থাকবে, নাকি নিষিদ্ধ হয়েই থাকবে হাসিনা দল? দেশে কি আওয়ামী লীগ ফিরবে দ্বিগুণ শক্তিশালী হয়ে? আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন, এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তাই বলছি প্রিয় দর্শক, সবাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, কে কোথা থেকে দেখছেন অবশ্যই প্রিয় দর্শক কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বলবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। অন্তর্বর্তীকালীন সরকারের সময় নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ কি আদৌ বাংলাদেশের রাজনীতিতে থাকবে, নাকি নিষিদ্ধ হয়েই থাকবে হাসিনা দল? দেশে কি আওয়ামী লীগ ফিরবে দ্বিগুণ শক্তিশালী হয়ে, নাকি শেখ হাসিনার দলের ইতি 2024 সালে হয়ে গিয়েছে? এমন নানা প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবেই। 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। বিরাট গণঅভ্যুত্থানের জেরে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতে আশ্রয় নেন তিনি। এরপর 2025 সালে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু তখন একটা বড় ফাঁক ছিল, নিষেধাজ্ঞা ভাঙলে শাস্তি কি, এটা কিন্তু তখন বলা হয়নি। এদিকে এটারই পূরণ করতে চাইছে বিএনপি সরকার। আইন বানিয়ে অধ্যাদেশ জারি করতে চাইছে বিএনপি, অর্থাৎ আওয়ামী লীগের ব্যানারে কোনো মিছিল, সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রচারণা সবই হবে ফৌজদারি অপরাধ। এর বিচারও হতে পারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। কিন্তু ইতিহাস ঘাটলে দেখা যায় আওয়ামী লীগের আগেও নিষিদ্ধ হয়েছে, এটা প্রথম নয়। 1971 সালে পাকিস্তান সরকার দলকে নিষিদ্ধ করেছিল, কারণ আওয়ামী লীগ নেতৃত্ব দিচ্ছিল স্বাধীনতার আন্দোলন, নেতৃত্ব দিচ্ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পরে দেখা যায় আওয়ামী লীগ হারিয়ে যায়নি, বরং আরো শক্তিশালী হয়ে ফিরে এসেছিল বাংলাদেশের বুকে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের রাজনৈতিক দল নিষিদ্ধ করে স্থায়ীভাবে শেষ করে দেওয়া এমন উদাহরণ একেবারেই নেই। তবে এবারের প্রেক্ষাপটটা একটু আলাদা। আইন করে শাস্তিযোগ্য অপরাধ হিসেবেই গণ্য করা হবে বলে জানা যাচ্ছে। এদিকে আওয়ামী লীগের ভাষ্য, যদি তারা ভুল করে থাকে তবে ভোট না দিয়ে জনগণ তাদের প্রত্যাখ্যান করুক, দেশের আদালতে বিচার হোক। কিন্তু কোনোটাই করতে দেয়নি মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। উল্টে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একপাক্ষিকভাবে বিচার হয়েছে। শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, কিন্তু এই আদালত শেখ হাসিনার আমলেই গঠিত হয়েছিল। মুক্তিযুদ্ধ বিরোধীদের বিচারের জন্যই আদালত গঠন করা হয়েছিল। এদিকে তারেক রহমান দেশে ফিরে আসার পর আওয়ামী লীগের কর্মী সমর্থকরা খানিকটা আশ্বাস পেয়েছিলেন, হয়তো শেখ হাসিনার দলের উপর থেকে নিষিদ্ধ উঠে যাবে। কিন্তু দেখা গেল সেটা ঘটেনি। তারেক রহমানও বলেছিলেন কোন রাজনৈতিক দলের নিষিদ্ধের পক্ষে তিনি নন। এমনকি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছিলেন, নির্বাহী আদেশে দল নিষিদ্ধ করা ঠিক নয়। কিন্তু সেই বিএনপি নাকি আইন তৈরি করছে। এর পিছনে 3টি কারণ থাকার কথা বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। প্রথমত, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা করে দলকে মাঠের বাইরে রাখা, আর দ্বিতীয়ত, নির্বাচনকে সহজ করা, আর তৃতীয়ত, জামায়াত এবং এনসিপির চাপ সামলানো। কিন্তু এতে ঝুঁকি রয়েছে, রাজনৈতিক প্রতিশোধের গুজব উঠবে, আন্তর্জাতিক ক্ষেত্রে সমালোচনা হবে। এখন প্রশ্ন, আওয়ামী লীগ কি আদৌ ফিরবে? তাহলে কি করে ফিরবে তারা? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আইনি লড়াই করে আওয়ামী লীগ ফিরতে পারে। আর দ্বিতীয়ত, আন্তর্জাতিক চাপ, মানবাধিকার ইস্যুতে একাধিক চাপ এসেছে বাংলাদেশের ওপর। আর একটি হলো জনমত গঠন। এখনো বাংলাদেশের অন্তরে আওয়ামী লীগের সমর্থন রয়েছে, তাই জনগণকে নিয়ে আন্দোলন করতে পারে আওয়ামী লীগ। এখন দেখার শেষমেশ আওয়ামী লীগের ভবিষ্যৎ ঠিক কোন দিকে মোড় নেয়। 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগের পতনের 3 দিনের মাথায় অন্তর্বর্তী সরকার প্রধান হয়েছেন মোহাম্মদ ইউনূস।
দায়িত্ব নিয়ে জুলাই আন্দোলনের সময় হতাহতের ঘটনায় শেখ হাসিনা সহ আওয়ামী লীগের মন্ত্রী, এমপি সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীদের বিরুদ্ধে শয়ে শয়ে মামলা হতে থাকে। আওয়ামী লীগের সময় যে ট্রাইব্যুনাল গঠন করে শীর্ষ জামাত নেতাদের ৭১-এর যুদ্ধাপরাধের দায়ে ফাঁসিতে ঝুলানো হয়েছিল, সেই একই ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ তার সহযোগীদের বিচারের উদ্যোগ নিয়েছিলেন মোহাম্মদ ইউনূস। সেই ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশও দেওয়া হয়। ইউনূসের কিংস পার্টির লোকজন তার আমলে তখন মাঝে মাঝে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলত। ওই সময় অর্থাৎ গত বছরের 10 মে রাতের বেলা ইউনূসের মিত্ররা যমুনার সামনে জড়ো হয়েছিল। বিডি নিউজ 24 এর খবরে বলা হয়েছে, জামাত ইসলামী, এবি পার্টি, ইসলামী ছাত্র শিবির, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম এবং বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা সেদিন যমুনার সামনে জড়ো হয়েছিল। ওই রাতেই আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন তখনকার আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। এরপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের গেজেট জারি হয়। আইনের 2টি ধারায় ওই সংশোধনের মধ্য দিয়ে সম্ভাব্য মানবতা বিরোধী অপরাধে জড়িত রাজনৈতিক দল বা সংগঠন, তার অঙ্গ বা সহযোগী সংগঠন বা সমর্থক গোষ্ঠীর বিচারের সুযোগ তৈরি করার পাশাপাশি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দেওয়া হয় ট্রাইব্যুনালকে। সেখানে বলা হয়, কোনো সংগঠন যেমন রাজনৈতিক দল বা তার সহযোগী কোনো সত্তা যদি এই আইনের আওতাভুক্ত কোনো অপরাধে জড়িত থাকে বলে ট্রাইব্যুনালের কাছে প্রতীয়মান হয়, তাহলে ওই সংগঠনের কার্যক্রম স্থগিত বা নিষিদ্ধ করা, নিবন্ধন বা লাইসেন্স বাতিল এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষমতা ট্রাইব্যুনালের থাকবে। কিন্তু ট্রাইব্যুনালের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হলে দরকার ছিল লম্বা সময়। তাই পরদিন তড়িঘড়ি করে 2009 সালের সন্ত্রাস দমন আইনে 2টি নতুন ধারা যুক্ত করে অধ্যাদেশ জারি করা হয়। 2009 সালের সন্ত্রাস বিরোধী আইনটিতে কোনো সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান ছিল না। তখন বলা ছিল, কোনো ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কাজের সঙ্গে জড়িত থাকলে সরকার প্রজ্ঞাপন দিয়ে ওই ব্যক্তিকে তফসিলে তালিকাভুক্ত করতে পারে বা সত্তাকে নিষিদ্ধ ঘোষণা করতে পারবে। ইউনূসের সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের জন্য আইনটিতে 18 নম্বর ধারাটি যুক্ত করে, যেখানে অধ্যাদেশের মাধ্যমে সংশোধনী এনে সত্তার যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করা হয়। ওই অধ্যাদেশে আরো একটি ধারা যুক্ত করা হয়েছিল। এই ধারাটিতে বলা হয়েছে, ধারা 18 অনুযায়ী কোনো ব্যক্তি বা সত্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে সরকার তাদের অর্থ, সম্পদ বা লেনদেন নিয়ন্ত্রণের পাশাপাশি প্রচার প্রচারণা বন্ধ করতে পারবে। মানে কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলটির কার্যালয় বন্ধ, ব্যাংক হিসাব জব্দ, পোস্টার, ব্যানার, প্রচার বা সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ, সেসব গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রকাশেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অন্তর্বর্তী সরকার পাশ করা অধ্যাদেশগুলো সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচিত সরকার প্রথম সংসদের 30 দিনের মধ্যে পাশ করার বাধ্যবাধকতা আছে। এটিকে আইনের রূপ দিতে 8 এপ্রিল জাতীয় সংসদে বিল পাশ হলো। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বিলটি সংসদে পাশের জন্য তোলেন। এখন পাশ হওয়া বিলটিতে রাষ্ট্রপতি স্বাক্ষর করার পর গেজেটের মাধ্যমে এটি আইনে পরিণত হবে। বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, বিএনপির দীর্ঘকালের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা থেকেই গেল এবং বিলটি সংসদে পাশের পর আওয়ামী লীগ সমর্থকরা সামাজিক মাধ্যমে এর সমালোচনা করে এর দায় বিএনপিকে নিতে হবে বলেও মন্তব্য করছেন। বিলটি পাশের সময় সংসদে এ নিয়ে আলোচনার সুযোগ দেওয়ার দাবি করেছিলেন বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি সংসদে বলেছিলেন, এটি অবশ্যই একটি স্পর্শকাতর আইন, আইনটি পাশের জন্য তাদের আরেকটু সময় দেওয়া হোক। বিএনপির পক্ষ থেকে অবশ্য বলা হচ্ছে, তারা এই আইনে নতুন কিছু যোগ করেননি, শুধু অন্তর্বর্তী সরকারের সংশোধনী অধ্যাদেশটি পাশ করেছে। বিলে বলা হয়েছে, কোনো ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কাজের সঙ্গে জড়িত থাকলে সরকার প্রজ্ঞাপন দিয়ে সত্তাকে নিষিদ্ধ ঘোষণা ও তফসিলে তালিকাভুক্ত করতে পারবে বা সত্তার যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে পারবে। বিলে আরো বলা হয়েছে, এই সত্তা বা তার পক্ষে বা সমর্থনে যে কোনো প্রেস বিবৃতির প্রকাশনা বা মুদ্রণ কিংবা গণমাধ্যম, অনলাইন, সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য যে কোনো মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণা অথবা মিছিল, সভা সমাবেশ বা সংবাদ সম্মেলন আয়োজন বা জনসমক্ষে বক্তব্য প্রদান নিষিদ্ধ করবে। তবে এর আগে গণমাধ্যমের খবর বেরিয়েছিল, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই বিলে একটি সংশোধনী যুক্ত করার সুপারিশ করা হয়েছিল। অন্তর্বর্তী সরকার 133টি অধ্যাদেশ পর্যালোচনার জন্য সংসদীয় বিশেষ কমিটি গঠন করা হয়। 4 এপ্রিল দৈনিক সমকালে প্রকাশিত খবরে বলা হয়েছে, সন্ত্রাস বিরোধী অধ্যাদেশটি সংসদে পাশের সুপারিশ করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মতামতে বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ সত্তা কার্যক্রম পরিচালনা করলে সাজার বিধান নেই অধ্যাদেশে, সাজার বিধান যুক্ত করা যেতে পারে। নিষিদ্ধ সংগঠনের জন্য আইনের 16 ধারা যেসব সাজার বিধান রয়েছে সেগুলি প্রযোজ্য হবে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের জন্য। 8 এপ্রিল দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে, 15টি বিল সংশোধিত আকারে অনুমোদনের সুপারিশ করা হয়েছিল, তার একটি সন্ত্রাস বিরোধী সংশোধন অধ্যাদেশ। তবে আজ এই সংক্রান্ত যে বিল পাশ হয়েছে সেখানে কোনো সংশোধনী আনা হয়নি। তার অর্থ হলো, এই আইনে দলের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও যদি কেউ সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে তাহলে শাস্তি কি হবে সেটি পরিষ্কার নয়। আইন বিশেষজ্ঞরা বলছেন, তাহলে কেউ যদি নিষেধাজ্ঞা না মানে তাহলে তার বিরুদ্ধে আদালত কি ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিবেন সেটিতে এই আইনে সুস্পষ্টভাবে কোনো কিছু উল্লেখ নেই। সংসদে 8 এপ্রিল এই আইনটি পাশ হওয়ার বহু আগে থেকে, বিশেষ করে ইউনূসের আমল থেকে এই অধ্যাদেশটি নিয়ে সমালোচনা হচ্ছিল। জাতিসংঘ থেকে শুরু করে অনেক দেশ ও সংস্থা দল নিষিদ্ধের বিরুদ্ধে বক্তব্য, বিবৃতি দিয়েছিল। এমনকি বিএনপি শীর্ষ নেতৃবৃন্দের পক্ষ থেকেও বলা হয়েছিল তারা কোনো দল নিষিদ্ধের পক্ষে নয়। বিএনপির পক্ষ থেকে প্রায় জোর গলায় দাবি করা হয়, দলটি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিল, যেটির একক ক্রেডিট তারা নিতে চায়। প্রশ্ন উঠেছে, বিএনপিকে আইন পাশের মাধ্যমে সেই ক্রেডিটকে জলাঞ্জলি দিল না।
আবার অনেকে মনে করেন বাংলাদেশে যেভাবে প্রতিহিংসার রাজনীতির চর্চা করা হয়, সেখানে এই ধরনের আইন ভবিষ্যতে যখন বিএনপি ক্ষমতায় থাকবে না, তখন তাদের বিরুদ্ধে প্রতিপক্ষরা ব্যবহার করতে পারে, এমন আশঙ্কার কথা খোদ তারেক রহমানই বলেছেন। এই বছরের 28 জানুয়ারি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি সাক্ষাৎকার ছাপা হয় বিখ্যাত টাইম ম্যাগাজিনে। সেখানে তিনি বলেছিলেন নীতিগতভাবে কোনো দল নিষিদ্ধ করার পক্ষে তিনি নন। টাইম ম্যাগাজিনকে তিনি বলেছিলেন, আজ যদি একটি দল নিষিদ্ধ করা হয় তবে কাল আমার দলও নিষিদ্ধ হবে না, তার নিশ্চয়তা কি। তারও আগে গত বছরের 16 সেপ্টেম্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, যিনি আজকে নিজে এই আইনটি পাশের জন্য সংসদে পেশ করেন, তিনি বলেছিলেন কোন রাজনৈতিক দলের কর্মকাণ্ড বা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা নির্বাহী আদেশে সেটা তারা সমর্থন করেন না। নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করা একটি ভয়ানক চর্চা, যেটি দেশে অরাজকতা সৃষ্টি করে বলে তিনি সেদিন মন্তব্য করেছিলেন। এমন আশঙ্কার পরও কেন আইনটি পাশ করলো বিএনপি? সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী স্বাধীন মালিক বিবিসি বাংলাকে বলেছেন, বিএনপি বিলটি পাশ করে আওয়ামী লীগের বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে এবং তারা না চাইলে বিলটি পাশ হতো না। স্বাধীন মালিকের আশঙ্কা, একটা দলের নেতাকর্মী বা সাধারণ সদস্যরা অপরাধ করতে পারে, তার বিচারও হতে পারে, কিন্তু তার জন্য দল বা দলের কার্যক্রম নিষিদ্ধ বহাল রেখে বিএনপি সরকার ভবিষ্যতে অনেক দল নিষিদ্ধের ক্ষেত্র প্রস্তুত করলো। আবার এই আইন পাশের একদিন আগেই সাবেক স্পিকার শেখ শামীম চৌধুরীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। আবার দিল্লিতে গেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। সেখানে তারা বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, দেশটির নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল আর বিজেপি নেতাদের সাথে। ভারতের প্রথম দেশ যারা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর আনুষ্ঠানিকভাবে উদ্বেগ জানিয়েছিল। ভারতের পক্ষ থেকে বারবার বলা হয়েছে তারা বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও সহিংসতা মুক্ত রাজনীতি দেখতে চায়। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর এই সফরের আগে দলের কার্যক্রম নিষিদ্ধের এই আইন তাহলে ভারতকে কি বার্তা দিচ্ছে, এমন প্রশ্ন উঠছে। প্রশ্ন হলো, নিজেদের শঙ্কা আন্তর্জাতিক বিরোধিতা সত্ত্বেও বিএনপি কেন এই অধ্যাদেশটি আইন আকারে পাশ করতে গেল? অনেকে আশঙ্কা করছেন, নির্বাচিত সরকার আসার পর যখন আওয়ামী লীগ নিজেদের কিছুটা হলেও গোছাতে শুরু করেছে, সেই সময় এই আইনের পাশের মধ্য দিয়ে বিএনপি কি ইউনূসের পথেই হাঁটছে? 2024 সালের 30 অক্টোবর ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ফিনান্সিয়াল টাইমসে তখনকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের একটি সাক্ষাৎকার ছাপা হয়েছিল। সেই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ কোনো স্থান পাবে না বাংলাদেশে। অবশ্য আন্তর্জাতিক চাপে কিছুদিনের মধ্যে ইউনূস তার বোল পাল্টে ফেলেছিলেন। 2025 সালের 20 মার্চ মোহাম্মদ ইউনূস বলেছিলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা তার সরকারের নেই। এর 2 মাসের মধ্যে মিত্রদের আন্দোলন নাটকের মধ্য দিয়ে তিনি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছিলেন। প্রশ্ন উঠেছে, তারেক রহমানের ক্ষমতায় আসার ঠিক 15 দিন আগে গত 28 জানুয়ারি টাইম ম্যাগাজিনের কাছে দাবি করেছিলেন দল নিষিদ্ধ তিনি সমর্থন করেন না, অথচ ক্ষমতায় আসার 1.5 মাসের মধ্যে দলের কার্যক্রম নিষিদ্ধের বিধানকে পাকাপোক্ত রূপ দিল তার সরকার। প্রশ্ন উঠেছে, তাহলে কি মোহাম্মদ ইউনূসের সেই বক্তব্য শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ কোনো স্থান পাবে না বাংলাদেশে সেটার বাস্তবায়নে, কিংবা ঘুরিয়ে বললে ইউনূসকে খুশি করতে বিএনপি এমন আইন পাশ করলো? যদি তাই হয় তাহলে ভবিষ্যতে অন্য কোনো দল আবার অন্য কাউকে খুশি করতে গিয়ে বিএনপির উপর এই আইন প্রয়োগ করে, তখন পরিস্থিতি কি হবে সেই আশঙ্কাও করছেন অনেকেই। সাপের বাচ্চা কখনো মানুষ হয় না। সাপের বাচ্চাকে যতই আপনি মানুষের সাথে রাখার চেষ্টা করেন, সাপের বাচ্চা সবসময় সাপ থাকে। বাংলাদেশের একমাত্র সাপের বাচ্চা কে সেটা আপনারা নিশ্চয়ই জানেন, আমার ভিডিওতে অনেকেই দেখেছেন। এই সাপের বাচ্চা বাংলাদেশ আওয়ামী লীগের মতো দলকে নিষিদ্ধ করে দিয়েছে একটা কালো আইন প্রবর্তন করে। বাংলাদেশের মতো জায়গায় বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ, এটা অনেকটা রূপকথার গল্পের মতো হয়ে গেল না? ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা সন্ত্রাস বিরোধী সংশোধন অধ্যাদেশ বিএনপি এবং জামায়াত জাতীয় সংসদে অনুমোদন দিয়ে এখন আইনে পরিণত করেছে। এই আইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা দিক, এখন থেকে কোনো ব্যক্তির পাশাপাশি সংগঠনকে নিষিদ্ধ এবং শাস্তির আওতায় আনা যাবে, যেটা বাংলাদেশ আওয়ামী লীগের ক্ষেত্রে দল হিসেবে আওয়ামী লীগকে শাস্তির আওতায় আনবে এবং আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছে রাজপথে নামবে, দলের পক্ষে কথা বলবে, অনলাইনে কিংবা অফলাইনে দেশে থেকে তাদেরকে গ্রেফতার করার মতো বৈধতা আইনের মাধ্যমে দিয়ে দিল বর্তমান সরকার। আপাত দৃষ্টিতে এটি আওয়ামী লীগকে লক্ষ্য করে করা হলেও ইতিহাসের গতিপথ আমাদেরকে বারবার জানান দিচ্ছে এটি একটা ভয়ঙ্কর মরণ ফাঁদ, এবং এই মরণ ফাঁদ কিভাবে কার উপর চলে আসবে সময় সেটার সিদ্ধান্ত নেবে। 24 জুলাইয়ে হতাহতের সংখ্যা নিয়ে একটা বিশাল বিতর্ক আছে। যদিও বলা হয় 1500 মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে, কিন্তু এর প্রকৃত সত্য আমরা আজও জানি না, কারণ আন্তর্জাতিকভাবে কোনো প্রকার তদন্ত হয়নি। জাতিসংঘের যে তদন্ত দল ছিল ওইটা একটা মিথ্যাচার করা হয়েছিল ইউনূসের মাধ্যমে, সেটা আপনারা নিশ্চয়ই জেনে গেছেন। প্রকৃত সংখ্যা হয়তো 1500 হবে না, এর থেকে আরো কম, এবং এর মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মী এবং সমর্থকরা কিন্তু আছে। আওয়ামী লীগকে যদি এই ঘটনার দায়ে নিষিদ্ধের কথা বলা হয়, তবে 30 লক্ষ মানুষের রক্তে রঞ্জিত জামায়াত ইসলামী কেন নিষিদ্ধ হবে না? তারা তো 71-এর প্রমাণিত গণহত্যাকারী হিসেবে এখনো বহাল তবিয়তে বাংলাদেশের রাজনীতি করতেছে। যারা আজ এই আইন পাশ করেছেন তাদের নিজেদের ইতিহাস কিন্তু এতটাও ভালো না। তাদের নিজেদের ইতিহাসও রক্তে রঞ্জিত, রক্তে ভেজা, তাদের ঝুলিতেও অসংখ্য হত্যাকাণ্ডের বিষয় আছে, চাইলেও অস্বীকার করতে পারবে না। জিয়াউর রহমানের শাসনামল 1975 থেকে 1981, ব্যর্থ সেনাভ্যুত্থানের পর হাজার হাজার সেনা সদস্যকে বিনা বিচারে
ফাঁসি দেওয়া এবং ইনডেমনিটি অধ্যাদেশের মাধ্যমে বঙ্গবন্ধুর খুনিদের রক্ষা করা এবং জাসদ সহ বামপন্থী দলগুলোর উপর অবর্ণনীয় নির্যাতনের কারণে জিয়ার আমল পুরোপুরি প্রশ্নবিদ্ধ। এগুলা তো ইতিহাস বলতেছে, আমরা বলি না। পাশাপাশি খালেদা জিয়ার শাসনামল 1991 থেকে 96 এবং 2001 থেকে 2006, অপারেশন ক্লিন হার্টে বিচার বহির্ভূত হত্যা এবং দায়মুক্তি আইন, 21 আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা, আহসানুল্লাহ মাস্টার হত্যাকাণ্ড, SM কিবরিয়া হত্যাকাণ্ড এবং দেশজুড়ে JMB জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ, শায়েখ আব্দুর রহমান বাংলা ভাই, তাদের যে সিরিজ বোমা হামলার পৃষ্ঠপোষকতা, সবকিছু কিন্তু হাওয়া ভবন থেকে নিয়ন্ত্রণ করা হয়েছে। এই তারেক রহমান সবকিছু নিয়ন্ত্রণ করেছিল। 2001 পরবর্তী সময়ে সংখ্যালঘু নির্যাতনের যে ইতিহাস আমরা দেখেছি, তাতে করে বিএনপি নিজেদেরকে যদি সাধু বলার চেষ্টা করে, তা তো বাংলাদেশের মানুষ বলবে না। সিরাজগঞ্জের 12 বছরের কিশোরী পূর্ণিমা রানী শীল, এই হিন্দু সম্প্রদায়ের শিশুকে গণধর্ষণ করেছিল বিএনপির নেতাকর্মীরা। পাশাপাশি 2001 থেকে 2006 বাংলাদেশ আওয়ামী লীগের সারা দেশে প্রায় 22,000 নেতাকর্মীকে হত্যা করেছে এই বিএনপি। এই খুনের রেকর্ড কিন্তু বিএনপির ঝুলিতে আছে। বিএনপি কি সব ভুলে গেছে? আচ্ছা, এত কিছু করে আওয়ামী লীগকে কি সত্যি সত্যি মুছে ফেলা সম্ভব? পারবে বিএনপি মুছে ফেলতে? বিএনপি না, যে কোনো শক্তি আওয়ামী লীগকে মুছে ফেলতে পারবে? আওয়ামী লীগ কোনো সাধারণ নাম না, এটা বাংলাদেশের অস্তিত্বের সমার্থক। যে দলটির হাত ধরে এই জনপদের নাম বাংলাদেশ হয়েছে, যাদের মাধ্যমে জাতীয় সঙ্গীতের সুর, মানচিত্রের অঙ্কন, সমুদ্র সীমা জয় এবং 72 থেকে 71-এর প্রতিটি মুক্তির সনদ রচিত হয়েছে, তাদেরকে একটা কাগজের মাধ্যমে আইন প্রণয়ন করে চিরতরে নিষিদ্ধ করে দেবেন? তা তো হবে না। এই কাগজের মাধ্যমে আইন দিয়ে বাংলাদেশের মানুষের হৃদয় থেকে নিষিদ্ধ করতে পারবেন জনাব তারেক রহমান? পারবেন না। তারেক রহমান কি পারবে 52 ভাষা আন্দোলন কিংবা 7 মার্চের বর্জ্যকণ্ঠ থেকে বঙ্গবন্ধুকে মুছে ফেলতে, আওয়ামী লীগকে মুছে ফেলতে, আওয়ামী লীগের ইতিহাসকে মুছে ফেলতে? বিএনপি এক সময় যে র্যাব তৈরি করেছিল, আপনারা নিশ্চয়ই জানেন, সে র্যাব পরবর্তীতে বিএনপির জন্য ফ্রাঙ্কেনস্টাইন অর্থাৎ আতঙ্কে পরিণত হয়েছিল। আজ আওয়ামী লীগকে ঠেকানোর জন্য যে আইন পাশ করা হলো, সেই আইন কালক্রমে বিএনপি এবং জামাতের জন্য কাল হয়ে দাঁড়াবে। আমি আপনাদেরকে বলে গেলাম, আওয়ামী লীগ দীর্ঘ শাসনামলে বিএনপিকে দৌড়ানি দিয়েছে, নিপীড়ন করেছে, নির্যাতন করেছে, কিন্তু দল হিসেবে বিএনপিকে কখনো নিষিদ্ধ করেনি, সেই কথা কখনো স্বপ্নে কল্পনা করেনি। আজ বিএনপি সেই পথ খুলে দিয়ে নিজেদের মরণ ফাঁদ নিজেরাই তৈরি করে গেল। ক্ষমতাচ্যুতির পর প্রায় 1.25 বছর হয়ে গেছে। এত সময় পার হয়ে গেলেও আওয়ামী লীগ নিশ্চিহ্ন করা যায়নি। তারা এখন গরম মাথার রাজনীতির বদলে ঠান্ডা মাথার রাজনীতিতে আগাচ্ছে, কুল ব্লাডেড পলিটিক্যাল গেম। গত 6 থেকে 8 মাসে তারা গোপনে শক্তি সঞ্চয় করছে এবং ক্ষতে প্রলেপ দিতে সফল হয়েছে। রাজনৈতিক লড়াই এবং ভূ রাজনীতির প্রভাবে তারা ঠিক ফিরে আসবে। কেউ আটকে রাখতে পারবে না, কারণ যারা পাকিস্তান ভেঙে বাংলাদেশ বানাতে পারে, তাদের ঠেকিয়ে রাখা এই অসাংবিধানিক সরকারের পক্ষে কখনোই সম্ভব না। আজকের এই সন্ত্রাস বিরোধী আইন একটা ঐতিহাসিক মরণ ফাঁদ, যার জন্য এই আইন অর্থাৎ আওয়ামী লীগ তারা এক সময় সংগ্রামের মাধ্যমে বাংলাদেশে ফিরে আসবে, টিকে যাবে। কিন্তু যারা এখন এই আইন ব্যবহারের আনন্দে আত্মহারা হয়ে আছেন, দিশেহারা হয়ে আছেন, ভবিষ্যতে তারা এর শিকার হবেন। আমি বলে দিলাম, শিকার হবেন। রাজনৈতিক দল নিষিদ্ধের এই 20 বৃক্ষ যারা রোপণ করলেন বিএনপি এবং জামায়াত, পরবর্তীতে বিএনপি এবং জামায়াতকে এই 20 বৃক্ষ গ্রাস করবে। প্রত্যেকটা কথা মনে রাখবেন। খনার বচনের সেই অমর বাণীটা এখন আমাকে বলতে হচ্ছে, এই বাণীটা খুব শীঘ্রই সত্যি হবে। এক পুরুষে রূপে তাল, পর পুরুষে করে পাল। এটার মানে হলো, আজ বিএনপি যে আইনের গাছ রোপণ করলো, ভবিষ্যতে সেই আইনের অধীনে বিএনপি জামাতের অস্তিত্ব বিলীন হবে এবং বাংলাদেশে আওয়ামী লীগের একদলীয় শাসন ব্যবস্থা, যেটাকে বলা হয় বাকশাল কায়েমের পথ প্রশস্ত হবে। আয়োজন করে গেল বাংলাদেশ জামায়াত ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।